একবার ভাবুন, আপনি মাঝরাত্রে বাইক চালাচ্ছেন আর পেছনে আপনার বন্ধু বসে আছে। হঠাৎ আপনি বাইক দাঁড় করিয়ে দেখলেন আপনার বন্ধু পেছনে নেই, অথচ কিছুক্ষণ আগেই আপনি তার সাথে কথা বলেছেন, এমনকি পেছন থেকে আপনি তার নিঃশ্বাসের শব্দও শুনেছেন। আর এখন দেখছেন বাইকের পেছনে আপনার বন্ধু নেই, আপনি সম্পূর্ণ একা। তাহলে এতক্ষণ আপনি যার সাথে আসলেন সে কি মানুষ ছিল নাকি অন্য কিছু? তো বন্ধুরা, আজকে শুনবেন উড়িষ্যার এক অভিশপ্ত হাইওয়ের গল্প। এই ঘটনা শোনার পর আপনার হয়তো রাত্রেবেলা আর বাইক চালানোর সাহস হবে না। আজকের ঘটনা হলো উড়িষ্যার রায়কিয়ার দুই বন্ধুর। একজনের নাম অমিত, একজনের নাম চন্দ্রকান্ত। একজন অফিসে কাজ করে, একজন এখনো কলেজে পড়ছে। তো ঘটনাক্রমে একদিন দুজনারই একসঙ্গে রাইকিয়া থেকে প্রায় 250 কিলোমিটার দূরে একটা জায়গায় দরকার পড়ে। আর দুজনের মধ্যে চন্দ্রকান্তের একটা বাইক ছিল, যথেষ্ট ভালো বাইক। এই বাইক নিয়েই তারা ওই 250 কিলোমিটার রাস্তা যাবে। আর ওই দিনটা ওইখানে থেকে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবে। তো চন্দ্রকান্ত কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর দুপুর নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় বাইক নিয়ে। আর ওই জায়গায় ওরা পৌঁছায় বিকেল 5টার সময়। তো যাই হোক, ওরা ওখানে যে কাজ ছিল ওদের, সেই কাজগুলো সারতে প্রায় রাত 9টা বেজে যায়। যখন ওরা হোটেল বুক করার জন্য একটা হোটেলে এসছে, তখনই চন্দ্রকান্তের ফোনে অফিসের যে বস ওদের, সেই বস ফোন করে। চন্দ্রকান্ত আগের দিন অফিসে গিয়ে এমন একটা পেপারসে ভুল করে এসছে যেটা পরের দিন সকালের মধ্যে সংশোধন করে দিতে হবে। মানে পরের দিন কিন্তু চন্দ্রকান্তকে অফিসে যেতেই হবে। তো চন্দ্রকান্ত অমিতকে তখন বলে যে এই কাজটা খুবই ভাইটাল কাজ, কাল সকালের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে আর অফিসেও যেতে হবে। তো দুজন শেষমেশ সিদ্ধান্ত নেয় যে রাতের মধ্যেই ওরা বাইক চালিয়ে বাড়ি ফিরবে। কিন্তু সমস্যা একটা হলো, ওই 250 কিলোমিটার যে রাস্তা তার মধ্যে সামান্য 7 কিলোমিটার জায়গায় কিন্তু খুব ঘন জঙ্গল রয়েছে, মানে সেখানে কোনো বসতি নেই। তো যাই হোক, ওরা ওই জঙ্গল সম্বন্ধে অতটা কিছু জানতো না। ওরা বাইক নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। কিছু দূর যাওয়ার পর ওরা রাতের খাবার খাওয়ার জন্য একটা ধাবায় দাঁড়ায়। তো সেখান থেকে রুটি আর কিছু ঘুগনি অর্ডার করে। ওখানে কিন্তু একজন লরির ড্রাইভার ছিল। চন্দ্রকান্ত ওনাকে জিজ্ঞাসা করে যে রাইকিয়ার দিকে যাচ্ছেন? তো লরির ড্রাইভার বলে যে আমি রাতে আর গাড়ি চালাবো না, এই আজকে রাতটা আমি এই ধাবাতেই থাকবো। ড্রাইভার তখন বলে তোমরা কোথায় যাচ্ছ? তখন অমিত বলে যে আমরা রাইকিয়াতে যাব। রাইকিয়ার কথা শোনার পর লরির ড্রাইভার কিন্তু একটু ভয়ের সাথে ওদের দিকে তাকায় আর বলে যে তোমরা আজকে যেও না, কালকে সকালবেলা এখান থেকে বেরিয়েও, আজকে এখানেই থেকে যাও। তো অমিত ওনাকে বলে যে কেন, কি হয়েছে, সমস্যা কোথায়? ড্রাইভার বলে যে তোমরা যে রাইকিয়া যাবে তার মাঝে যে একটা জঙ্গল পড়ে, ওই জঙ্গলটা ভালো নয়। মানে আমরাই কিন্তু রাতের বেলা ওখান দিয়ে যেতে ভয় পাই ট্রাক নিয়ে, আর তোমরা যাচ্ছ বাইকে। তো আমি তোমাদের বলবো যে আজকে যেও না, কালকে সকালে যেও। তো অমিত চন্দ্রকান্ত দুজনাই বলে যে আমাদের আজকে রাতের মধ্যে যেতেই হবে, নালে আমাদের মানে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো লরির ড্রাইভার কিন্তু আর কথা বাড়ায় না, শুধু একটা কথাই বলে লাস্ট, যে একটু সাবধানে যেও। তো ওরা এখান থেকে রাতের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ওদের পিছু নেয় একটা পুলিশ ভ্যান আর ওদের দাঁড়ানোর জন্য বলে। চন্দ্রকান্ত দেখলো যে পুলিশ ভ্যান, দাঁড়াতেই হবে। তো একটু সাইড করে দাঁড়িয়ে যায় আর গাড়ি থেকে দুজন কনস্টেবল নেমে আসে। জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছে এত রাত্রে বাইক নিয়ে? তোরা বলে স্যার আমরা রাইকিয়া যাব। রাইকিয়ার কথা শুনে ওখান থেকে একজন পুলিশ অফিসার বলে যে তোমরা এত রাত্রে রাইকিয়া যাচ্ছ? তো সামনের যে জঙ্গলটা রয়েছে ওখানে কিন্তু ডাকাতদের খুব উৎপাত বেড়েছে, মানে এমনকি কয়েকদিনের মধ্যে কয়েকটা খুনও হয়ে গেছে। ঠিক এই কারণে কিন্তু গ্রামবাসীরা মাঝে মাঝে ওই রাস্তায় পাহারা দেয়। তো তোমাদের যদি আবার ডাকাত ভেবে কিংবা চোর ভেবে যদি তোমাদের উপর হামলা করে, তো তোমরা কিন্তু সাবধানে যেও। গাড়ির মধ্যে বসেছিল মানে পুলিশের সবচেয়ে বড় অফিসার, সে ওখান থেকে বলে যে ওখানে কিন্তু শুধু ডাকাত দল নেই, ওখানে এমনও কিছু আছে যেটা তোমার আমার বুদ্ধির বাইরে। তো আমি বলবো আজকে রাতে তোমরা ওখান দিয়ে যেও না, পারলে ফিরে যাও কোনো হোটেলে গিয়ে আজকে রাতটা কাটিয়ে পরদিন সকালে বাড়ি যেও। পুলিশদের বোঝানোর পরেও কিন্তু ওরা দুজন শোনে না, ওরা যাবেই এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন পুলিশ অফিসাররা বলে যে ঠিক আছে তোমরা যাবে যাও, কিন্তু তোমাদের নামের ডিটেলস আর তোমাদের গাড়ির নাম্বারের ছবি টবি আমরা সব তুলে রাখি। তো এই সমস্ত কাজ করে ওদেরকে ছেড়ে দেয়। ওখান থেকে ওরা বেরিয়ে যায় আর তখনই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়।
বাড়ি যাওয়ার এতটাই দরকার ওদের যে বৃষ্টিতে ভিজে ভিজেও কিন্তু ওরা বাইক চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সেই রাস্তায় ঢুকে পড়ে। আর জঙ্গলের রাস্তায় ঢোকার ঠিক 10 মিনিট পরে অমিত চন্দ্রকান্তকে বলে যে ভাই একটু গাড়িটা দাঁড় করা, আমি একটু বাথরুম করব। চন্দ্রকান্ত রাস্তার সাইডে গাড়িটা দাঁড় করায়। চন্দ্রকান্ত কিন্তু গাড়িতে বসেই আছে, অমিত নেমে বাথরুম করতে গেছে। কিছুক্ষণ পর অমিত ফিরে আসে আর গাড়িতে ওঠার পর চন্দ্রকান্তকে জিজ্ঞাসা করে, ভাই তাহলে গাড়িটা চালাবো? পেছন থেকে অমিত শুধুমাত্র একটা সাউন্ড বলে যে আর বৃষ্টির মধ্যেও কিন্তু খুব জোরে গাড়ি চালাচ্ছিল আর অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু খুব ঠান্ডা লাগছিল চন্দ্রকান্তের। তো চন্দ্রকান্ত অমিতকে জিজ্ঞাসা করে যে ভাই আমার খুব ঠান্ডা লাগছে, তাহলে কি কোনো একটা জায়গা দেখে দাঁড়াবো? তখনও অমিত শুধুমাত্র একটা কথাই বলে যে একটা চালা মতো জায়গা দেখতে পায় যেখানে উপরে চালা করা আছে, সাইডে 4টে বাঁশের খুঁটি গাড়া আছে। তো সেইখানে ওরা দাঁড়ায় গিয়ে আর গাড়ি থামিয়ে দুজনাই ওই শেডের নিচে যায়। তো চন্দ্রকান্ত তখনও কিন্তু ওর বন্ধু অমিতের দিকে তাকায়নি একবারও। ও নিজের গা ভিজে গেছে আর বাইরে এত দুর্যোগ চলছে এইসব নিয়ে কিন্তু ব্যস্ত আছে। একবারও কিন্তু মনে হয়নি যে অমিতের দিকে একবার তাকাই। 5-10 মিনিটের মধ্যেই বৃষ্টিটা অনেকটা হালকা হয়ে গেল। তো যখন শেড থেকে বেরোতে যাবে তখন চন্দ্রকান্ত একবার অমিতের দিকে তাকায় আর তাকিয়েই ওর বুকটা ছ্যাদ করে ওঠে। বৃষ্টি হয়েছে, চন্দ্রকান্ত কিন্তু পুরো ভিজে একদম কাক হয়ে গেছে। বন্ধু অমিতের গায়ে কিন্তু এক ফোঁটা জলও লাগেনি। চন্দ্রকান্ত ওকে জিজ্ঞাসা করে যে কিরে তুই বৃষ্টিতে একটুও তো ভিজিসনি, কি ব্যাপার? তো অমিত তখন ওর দিকে তাকিয়ে একটু হাসে আর বলে যে চল, দেরি হয়ে যাচ্ছে। না বাড়িয়ে আবার গাড়ি চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর চন্দ্রকান্ত দেখতে পেল রাস্তার মাঝে প্রায় 10-15 জন লোক লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা কিন্তু সেই গ্রামবাসী যারা ডাকাত দলকে ধরার জন্য ওখানে পাহারা দেয়। তো ওরা চন্দ্রকান্তকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কে? চন্দ্রকান্ত সবই বলে আর বলে যে আমার পেছনে আমার বন্ধু রয়েছে। তো গ্রামবাসীরা অবাক হয়ে যায়, বলে কই তোমার বন্ধু, তুমি তো একলাই এখানে আছো। চন্দ্রকান্ত তখন পেছনে তাকায়, দেখে পেছনে কেউ নেই। ও তখন অবাক হয়ে যায়, মানে ওনাদের বলে যে এতক্ষণ আমার বন্ধু পেছনে বসেই ছিল, তাহলে আমি এতক্ষণ কার সঙ্গে আসলাম? আর তখনই একটি মারুতি গাড়ি ওদের কাছে এসে দাঁড়ায় আর ওই গাড়ি থেকে নামে চন্দ্রকান্তের বন্ধু অমিত। চন্দ্রকান্ত অবাক হয়ে যায় যে তুই তো আমার সাথে এখানেই ছিলি এতক্ষণ, তাহলে ওই গাড়ির থেকে কি করে নামলি? অমিত তখন বলে আমি বাথরুম করে আসছিলাম, তখন তো দেখলাম তুই বাইক ছুটিয়ে চলে গেলি। আমি তোকে ডাকলাম অনেক, কিন্তু এত জোরে বাইক নিয়ে বেরিয়ে গেলি, আমার ডাক শুনতেই পেলি না। তো ভাগ্য ভালো আমি এনাদেরকে রাস্তায় পেয়ে গেলাম। অমিত কিন্তু আবার চন্দ্রকান্তের বাইকে ওঠে আর ওরা আবার বাড়ির দিকে যাত্রা শুরু করে। তো যেইখানে এই ঘটনাটা ঘটে সেইখান থেকে কিন্তু ওরা অনেকটা চলে এসছে, এখনো কিন্তু জঙ্গল শেষ হয়নি। আর ওরা এখন যে পজিশনে এসছে জঙ্গলের, সে জায়গাটা একটু ঢালু রাস্তা। ওরা উঁচুর থেকে নিচের দিকে নামছে। তো উঁচুর থেকে নিচেতে নামলে তাহলে কিন্তু বাইকের স্পিড আরো বেশি হওয়ার কথা, কিন্তু ওদের মনে হচ্ছে যে বাইকের স্পিড ধীরে ধীরে কমে যাচ্ছে। এমন মনে হচ্ছে যে পেছন থেকে কেউ যেন টেনে ধরছে বাইকটাকে। বাইক খুব আওয়াজ করছে কিন্তু সামনের দিকে এগোচ্ছে না। ঠিক তখনই অমিত পেছন থেকে বলে ওঠে, ভাই দেখ, আমাদের পেছন পেছন কে যেন হেঁটে আসছে। চন্দ্রকান্ত ঘাড় না ঘুরিয়েই লুকিং গ্লাসে চোখ রাখে আর দেখে, মানে দেখতে মানুষের মতোই কিন্তু ধোয়া একটা ভাব আর হাতে একটা বস্তার মতো কি জিনিস টানতে টানতে নিয়ে আসছে। আর ওই জিনিসটার সঙ্গে ওদের বাইকের দূরত্ব যত কমছে তত কিন্তু বাইকের স্পিড কমতে থাকছে। একটা সময় বাইক দাঁড়িয়ে যায় পুরো। বাইকের পেছন পেছন যে জিনিসটা আসছিল ওই জিনিসটা কিন্তু এবার ওদের ক্রস করছে, কিন্তু ওদের দিকে তাকাচ্ছে না একবারও। এবার ওদের থেকে 10-15 হাত দূরে যখন ওই ছায়াটা চলে গেছে, ওখানে গিয়ে একদম রাস্তার মাঝে বসে পড়ল। বস্তার থেকে একটা কঙ্কাল বার করলো, ছোট্ট বাচ্চার একটা কঙ্কাল। ঠিক এরপর শুরু হলো চরম মুহূর্ত। ঠিক তখনই চন্দ্রকান্ত একটু নড়ে চড়ে ওঠে আর বাইকটাকে ভাবেই পা দিয়ে ঠেলতে ঠেলতেই কিন্তু ওই ছায়াটার পাশ দিয়ে ওরা চলে যাচ্ছে।
কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই ছায়াটা কিন্তু ওদের দিকে একবারও তাকাচ্ছে না, ওদেরকে খেয়ালই করছে না। নিজের মতোই খুব জোরে জোরে কান্না করছে ওই বাচ্চা কঙ্কালটাকে বুকে জড়িয়ে ধরে। হঠাৎ কিন্তু বাইকটা স্টার্ট নেয়। ঠিক তখন চন্দ্রকান্তের মনে একটা জিজ্ঞাসা জাগে, আর ও পেছন ঘুরে তাকায়, মানে দেখতে চায় ওই মহিলা এখনো আছে কি নেই। ওখানে সেই মহিলা কিন্তু আর ছিল না। ওই বাচ্চাটা নিচে পড়ে আছে, বাচ্চাটার কঙ্কালটা নিচে পড়ে আছে, কিন্তু ওই মহিলা পাশেই একটা বড় গাছ ছিল, সেই গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তো এটা দেখার পর কিন্তু ওরা এক মুহূর্তও আর ওখানে দাঁড়ায় না, খুব জোরে বাইক চালিয়ে চলে আসে। ওরা যখন জঙ্গল পার করে তখন প্রায় ভোর হয়ে এসছে, আর পার করেই একটা গ্রাম পড়ে। আর ওই গ্রামে ঢোকার মুহূর্তেই ওদের একজন বয়স্ক লোকের সাথে দেখা হয়ে যায়। সেইখানে কিন্তু ওরা দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে গিয়ে ওদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওই লোকটাকে বলে। সমস্ত ঘটনা শোনার পর ওই লোকটা অনেকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলে। বছর আগে ওখানে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়, যেখানে একজন মহিলার স্বামী আর তার বাচ্চা মারা যায়। তো এই অ্যাক্সিডেন্টের পর ওই বাচ্চার যে মৃতদেহ, ওইটা নিয়ে কিন্তু ওই মহিলা ওই রাস্তার মধ্যেই ঘোরাঘুরি করতো, মানে পাগল হয়ে গেছিল। এর কিছুদিন পর মানুষ দেখলো যে বাচ্চাটাকে ওই রাস্তার মাঝে রেখেই পাশের একটা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ওই মহিলা মারা গেছে। এই ঘটনার পর থেকে কিন্তু ওই রাস্তায় শুরু হয় মানে ভয়ঙ্কর সব কাণ্ড। আর বন্ধুরা, অমিত আর চন্দ্রকান্ত আজকের মতো বেঁচে গেলেও উড়িষ্যার এই জঙ্গল কিন্তু এখনো অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমই ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের ishankun.10 ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।